ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হল থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে গত প্রায় 1 মাস ধরে ক্লাস বর্জন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে শনিবারও তারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে শনিবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের রোববার দুপুর 12টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। তবে সন্ধ্যায় শিক্ষার্থীরা বলছেন তারা হল ছাড়বেন না, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনার বিষয়ে কেমন চিত্র দেখছেন সেখানে জানাবেন আমাদের। সাবিনা, যে সিদ্ধান্তটা একাডেমিক প্রশাসন যে নিয়েছিল গতকালকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ আজকে 12টা থেকে এবং একাডেমিক যে কার্যক্রম সেটি বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু তাদের অনড় রয়েছে। তারা কিন্তু বলছেন যে তারা গতকালকেই বলেছেন যে তারা হল ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত তাদের যে 5টি দাবি রয়েছে আবাসন সমস্যা সহ যে 5টি দাবি রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে হল ছাড়বেন না। সেই যে অবস্থান সেই অবস্থানেই এখন পর্যন্ত অনড় রয়েছেন শিক্ষার্থীরা। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এসে জানতে পেরেছি যে শিক্ষার্থীদের সাথে একাডেমিক যে প্রশাসন রয়েছে তাদের একটি বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকটা কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। শিক্ষার্থী যে প্রতিনিধিগণ রয়েছেন শিক্ষার্থীদের মধ্যে তারা কিন্তু আসলে আসতে শুরু করছেন এবং তারা আসলেই এই যে বৈঠকটি সেটি হবে এবং যে অচল অবস্থা তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। তারা কিন্তু দাবি করছিলেন তাদের আবাসন সমস্যা যেটা রয়েছে সেটি সমাধান করে দ্রুত সময়ের সমাধান করা এবং যে হলটি যে একটি হলকে জানেন এর মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেই হলটির যারা আবাসন বা যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই হলে সেই শিক্ষার্থীরা আসলে তাদেরকে বিকল্প ব্যবস্থা করা সেই দাবিগুলো যে রয়েছে সেগুলো আসলে নিয়ে আজকে যে বৈঠকটি সেটি হবে এবং পরবর্তী যে সিদ্ধান্ত সেই বৈঠকটিই আসলে সিদ্ধান্তটা হবে। এবং এখন পর্যন্ত যেটি আগেই বলেছে যে শিক্ষার্থীরা তাদের অবস্থানে কিন্তু অরণ। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেটি বলা হয়েছিল 12টা আজকে দুপুর 12টার মধ্যেই হল ত্যাগ করার কথা, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি কোনো হল থেকে কিন্তু শিক্ষার্থীরা হল ছেড়ে যাননি এবং তারা তাদের অবস্থানে কিন্তু এখন পর্যন্ত অনড় রয়েছেন। এবং বৈঠকটির কথা বলেছি, কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের সাথে একাডেমিক যে প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কিন্তু বসবেন এবং সেখানেই একটি সিদ্ধান্ত আসতে পারে তেমনটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত যেটি আমরা বলেছি যে কোনো হল থেকেই কিন্তু আসলে শিক্ষার্থীরা হল ছেড়ে যাননি এবং যেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল সেই হলটির থেকেও কিন্তু সব শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে সরে যাননি। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আজ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি NCP। এ নিয়ে গতকাল রাত পর্যন্ত বেশ ব্যস্ত সময় কাটিয়েছে নাগরিক পার্টির সদস্যরা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল NCPর আত্মপ্রকাশ হয় গত 28 মে। এর 4 মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় প্রয়োজন হয়, এমনকি জেলা উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে NCP। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। জাফলং থেকে নতুন বাজারের চিত্র এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় 15 থেকে 20 গ্রামের মানুষ। সড়কে ছোট বড় খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টির দিনে ভোগান্তি যেন আরও বেড়ে যায়। কাদা জল মারিয়েই চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ হাজারো মানুষ।
সড়কটি যেন দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই অটো উল্টা পড়ে যেতেছে, মহিলা দুর্ভোগ হইতেছে, মেডিকেল যাইতেছে। বর্ষা মাস আসলে আমাদের খুবই বেহাল দশা, এবং এতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা ভাষা প্রকাশ করা যাবে না। বিশেষ করে বাচ্চারা, সামনে স্কুল আছে একটা, বাচ্চাদের খুবই কষ্ট হয়। জাফলং ইউনিয়নের মধ্যে অবস্থিত যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তারই বেহাল দশা। শুধু এই রাস্তা নয়, একই চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায়। 2022 সালে পাহাড়ি ঢলের তোড়ে গোয়াইনঘাট উপজেলার প্রায় 312 কিলোমিটার গ্রামীণ সড়ক বিধ্বস্তের পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক ব্রিজ ও কালভার্ট। গোয়াইনঘাট থেকে রাধানগর সড়ক একটু বৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটির পুরো 8 কিলোমিটার এলাকা। এছাড়াও কালীনগর, মোহাম্মদপুর, মামারবাজার, নলজুরি ও নয়াবস্তির কান্দবস্তি সহ উপজেলার বিভিন্ন রাস্তায় দেখা গেছে খানাখন্দে ভরপুর। একজন রোগী যে ওই রাস্তা দিয়ে নিয়ে যাবো, আমরা কোনো অবস্থাতেই রোগী নিয়ে চলাফেরা করার মতো কোনো সিস্টেমই নেই রাস্তাটা। এই রাস্তার যে অবস্থা, আমরা হাঁটা পায়ে হাঁটা যাইতে এই অসুবিধা। সরকারের কাছে জোরালো আবেদন, এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করুক, এলাকাবাসীর মানুষ যাতে একটু সুখ শান্তিভাবে চলতে পারে। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, রাস্তাগুলো এলজিআরডির আওতাধীন থাকায় ইউনিয়নের তহবিল থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। অপরদিকে দ্রুত মেরামতের কাজ করবে বলে আশ্বস্ত করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই তিনটি রাস্তা সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য রেজুলেশন আকারে উপজেলা থেকে পাঠানো হয়েছে। প্রতিটি রাস্তায় আমরা কতটুকু ভাঙ্গা, কি পরিমাণ মেরামত করতে হবে সেগুলো আমরা দেখে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ভোলার চর ফ্যাশনে কয়েক বছর ধরে বৃষ্টির পানিতে জলাবদ্ধ জীবনযাপন করছেন 3 শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই এই গ্রামের ঘরবাড়ি শহর ডুবে যায় চলাচলের সড়ক। ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা দাবি জানিয়েছে এলাকাবাসী। চর ফ্যাশন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। উপজেলার জিন্নাগর ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের কাশ্মীরপাড়া ও মাস্টারপাড়ায় 3 দিনের বৃষ্টির পানিতে এসব ঘর প্লাবিত হয়েছে। খাল ও কালভার্টের মুখ ভরাট করে অপরিকল্পিত জনবসতি গড়ে তোলায় বন্ধ হয়ে পড়েছে পানি নিষ্কাশনের পথ। চতুর্পাশে আপনার যে দরজাগুলো বাঁধছে তারা এই বাঁধে রাখছে, এখন পানি সরার কোনো লাইন নেই। ফলে আমাকে সব বাড়িঘর ডুবে যায়, ডুবে গেলে আমরা এই পানির তলে থাকতে আসি, বাড়ি থাকতে পারি না, ঘরে পানি উঠতেছে, বৃষ্টি হয় ডুবে যায় বাড়িঘাট, স্কুল থেকে আসা অনেক সমস্যা হয়, যাইতে পারি না। পানিতে বাচ্চারা স্কুলে যাইতে না, মুক্ত যাইতে না, লেখাপড়া করতে না, কষ্ট হয়। পানি নিষ্কাশনের স্থান না থাকায় বৃষ্টির পানিতে ডুবে আছে যোগাযোগের একমাত্র সড়ক সহ 3 শতাধিক ঘরবাড়ি। খাল, বিল, পুকুর ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে রয়েছে পরিবারগুলো। দীর্ঘ সময় পানিবন্দী হয়ে থাকার ফলে এইসব পরিবারের সদস্যরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই পানিতে গোসল করার কারণে, এই পানিতে খাওয়ার কারণে অনেক বাচ্চা কাচ্চা, অনেক বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছে। পানিবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি হইতেছে, এই যে বাচ্চাদের হাতে পায়ে বিভিন্ন ধরনের স্কাইপস রোগ সৃষ্টি হইতেছে। অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণের ফলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবি করেছে স্থানীয় প্রশাসন। এ সময় যথাযথ ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টা নজরে এসেছে, আমরা খুব দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনের জন্য কালভার্ট অথবা খাল অথবা অন্য যে কোনো ড্রেনের মাধ্যমে আমরা এই জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করব। ড্রেন বা খাল নির্মাণ করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। ইলিয়াস কমল, মাই টিভি। রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হচ্ছে, দিনের এই সময় জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এতে করে দিনের আবহাওয়া হালকা পরিবর্তন হলেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। আজ সকাল 6টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.3 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 89%। গত 24 ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। রাজবাড়ী গোদারবাজার এলাকায় নতুন রূপে পদ্মা পুলক স্থাপনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় আরও বেড়েছে। মিনি কক্সবাজার নামে পরিচিত পদ্মার পাড়ে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণ পিপাসু সহ বিভিন্ন বয়সের পর্যটকরা। দর্শনার্থীদের কথা বিবেচনা করে সুন্দর পরিবেশের জন্য কাজ চলমান রেখেছে জেলা প্রশাসন। রাজবাড়ী প্রতিনিধি শেখ মবিনের তথ্য ও চিত্রে মিফতা গালিবের প্রতিবেদনে। দর্শনার্থীদের ভিড়ে প্রথম দেখায় মনে হতে পারে এটি কক্সবাজারের কোনো এক দ্বীপের অংশ। আসলে তা নয়, এটি মিনি কক্সবাজার নামে পরিচিত রাজবাড়ী গোদারবাজার এলাকা।
পুরো এলাকা ঘিরে নান্দনিক এসব পর্যটন কেন্দ্র হওয়ায় খুশিতে উচ্ছ্বাসিত পর্যটক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজবাড়ী জেলা শহর থেকে এই সন্নিকটেই এই সুন্দর একটি জেলা প্রশাসনের মানে যে উদ্যোগে এত সুন্দর একটা জায়গা এটা একটা তৈরি করা হয়েছে। পদ্মা পুলক নামে একটি পার্ক হয়েছে, এখানে এসে আমার খুব ভালো লাগছে। নদীর পাড়ে সবসময় কিন্তু একটা ভালো জায়গা, কারণ একপাশে আকাশ নদীর সাথে মিশে যায়, একেবারে শেষ বিকেলে গোধূলিতে সূর্য ডোবে, অসাধারণ। পদ্মার পাড়ে এমন অপরূপ সৌন্দর্যে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। গোদার বাজার একটা পার্ক হয়েছে পদ্মা পুলক, এটা অনেক সুন্দর এবং এখানে আপনারা সবাই আসবেন, আপনাদের সবারই অনেক ভালো লাগবে। এই গোদার বাজারে রাজবাড়ী মানুষের রাজবাড়ির আশেপাশে যারা আছেন তারা বিনোদনের জন্য এখানে এসে থাকেন। এই গোদার বাজারের নতুন সংযোজন পদ্মা পুলক, এটা মাননীয় ডিসি স্যারের উদ্যোগে পদ্মা পুলক করা হয়েছে। পদ্মা পুলকে এসে আমার অনেক ভালো লাগছে, এখানকার পরিবেশ অনেক ভালো। দর্শনার্থীদের কথা বিবেচনা করে নান্দনিক পর্যটন কেন্দ্র এবং সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের রাজবাড়ী জেলায় যে পর্যটন স্পটের স্বল্পতা রয়েছে, এখানকার জনগণ অত্যন্ত আনন্দপ্রিয়, তারা কালচারালি খুবই রিচ। তো আমরা ইতিমধ্যে কিছু কাজ করেছি যে বিষয়গুলো না বললেই না। তার মধ্যে অন্যতম হচ্ছে যেহেতু আমাদের রাজবাড়িতেও হচ্ছে যে রিভার বেসড ট্যুরিজমটা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারে, আমরা পদ্মা তীরবর্তী জায়গায় একটি আই লাভ রাজবাড়ি, যেটা আমাদের জেলা ব্র্যান্ডিংও সেই সম্বলিত একটি আমরা জায়গা করেছি। মিফতাক আলী, মাই টিভি। ঢাকার হাজারীবাগে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর 3টি ট্যানারি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর রূপ নেয়। দাহ্য বস্তু ও রাস্তার সংকীর্ণতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে ঘাম ঝরাতে হয়েছে। রাত 1টার দিকে রাজধানীর হাজারীবাগে বাসার লেদার নামক একটি ট্যানারি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে ইউসুফ লেদার ও ফেনী লেদার নামের আরও 2টি ট্যানারিতে। কারখানাগুলোতে প্লাস্টিক ও কেমিক্যালের মতো দাহ্য উপাদান থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় রাত প্রায় 2টার দিকে এবং কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণ করে আনার জন্য। প্রথমে 2টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়, পরে আরও 2টি ইউনিট যুক্ত হয়ে মোট 4টি ইউনিট একযোগে কাজ শুরু করে। শেষ পর্যন্ত টানা 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু পুরোপুরি নির্বাপন করতে সময় লাগে ভোর 6টা পর্যন্ত। এবারে গ্রাম বাংলার খবর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, নির্বাচনী জোট নয়, ইসলামী দলগুলোর সাথে জামায়াত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে সম্পর্কে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার জন্য। নির্বাচনের তফসিল ঘোষণা হলে এসব দল নিয়ে আমরা কি করব সেটা বোঝা যাবে। শনিবার বিকালে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় জামায়াতের ইউনিট সভাপতি, সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের সাথে কিছু কিছু বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত, তবে কিছু মতভেদ থাকতে পারে। আমাদের লক্ষ্য ইসলাম কায়েম, অন্য দলের লক্ষ্য অন্য কিছু থাকতে পারে, তবে সব মিলিয়ে সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির মরহুম সৈয়দ গোলাম সারোয়ারের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাদুঘর আল হেরা কমপ্লেক্সে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইনের সভাপতিতে সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার আমিরুল হক শামীম, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, যুব ও আইন সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা HRD সেক্রেটারি রাজিফুল হাসান বাপ্পি সহ আরও অনেকে। বাংলাদেশের মানুষ যদি রাজনীতি গ্রহণ করত তবে 24-এর গণ অভ্যুত্থান হতো না। এই দেশ কোনো পরিবারের কাছেই যারা দেয়া হয়নি। শনিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে করায়ত্ত করে রাখা হয়েছে। আরও একবার জোর জার মুল্লুকতার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক
সজীব সরকার জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি, মোসাব্বির হোসেন জাতীয় যুব শক্তির সংগঠক, ইসমাইল হোসেন সিরাজি। আমরা বলছি দেশে এসে দেশের মানুষের হয়ে রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন। দীর্ঘ সময় ধরে আওয়ামী অত্যাচারের কষাঘাতে নির্যাতিত হয়ে আপনারা দেশ থেকে দূরে আছেন, কিন্তু যেদিন শেখ হাসিনা পতন হয়েছে আপনাদের সকল মামলা খালাস হয়ে গিয়েছে, কোনো মামলা নাই, কোনো কিছু নাই, তারপর কি দেশের মাটির ধান নিতে আপনাদের ইচ্ছা হয় না? কেন আপনারা এখনো বিদেশের মাটিতে বসে আছেন? প্রধানমন্ত্রী নিশ্চিত হলে কি দেশে আসবেন? আমাদের ভাই বারাদাররা রক্ত দিয়েছে, আমাদের সহপাঠীরা রক্ত দিয়েছে, আমি রক্ত দিয়েছি, মাহিন সরকার রক্ত দিয়েছে। আমরা কিসের জন্য রক্ত দিয়েছি সেটা আমরা জানি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আয়োজনে শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল কবির শাইখে চরমনাই। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দখলদারদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার আন্দোলন হবে। যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়ানো হয়েছে, সেভাবে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হব। এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ। আসুন, যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে আগাতে বাধ্য করেছিলাম, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আবারও রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদেরকে বাংলাদেশে উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম হবে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, যারা সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি গতকাল বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলা নিশ্চিন্তপুর বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিএনপি নেতা শামসুদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলমগীর সরকার। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সুতরাং বিএনপির নেতা কর্মী সন্ত্রাসী বিশ্বাস করে না, সন্ত্রাসী করে না। বিএনপির নেতা পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চাহিদাভিত্তিক উচ্চমূল্য ফসলের উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নারী ও যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের নানা দিক নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আরাফাত হোসেন, সিনিয়র শিক্ষক কৃষিবিদ মোবারক হোসেন এবং প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাদিকুর রহমান ও কৃষিবিদ ডক্টর কাজী নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এইচ.এম. খায়রুল বাশার। গাজীপুরে কাপাসিয়া উপজেলা চালা বাজার ইউনিয়ন পরিষদ মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে কাপাসিয়া উপজেলা কৃষক দল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মুজিবুর রহমান টিক্কা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাশিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফকির ইস্কান্দার আলম চানু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ হারুন শিকদার, মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরে শ্রীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শরীফুজ্জামান শাহানুর সরকার, শ্রীপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাইনুর রহমান খান, সচিব রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে রাজবাড়ী বাজারে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শ্রীপুর উপজেলা বিএনপিতে আব্দুল মোতালিবকে আহ্বায়ক ও খায়রুল কবির মণ্ডল আজাদকে সদস্য সচিব করায় গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দদেরকে
ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।